আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 12 উপপাদ্য 7 নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো একটি ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক শূন্য অথবা মৌলিক সংখ্যা। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে। এখন আমি প্রশ্ন সলিউশন করব। তো এই প্রশ্নটি সলিউশন করার আগে প্রথমে একটু আলোচনা করব ইন্টিগ্রাল ডোমেন কি এবং ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক কি, সেই দুটা বিষয়ে আলোচনা করব। তারপর আমি অঙ্কে চলে যাব। তো ইন্টিগ্রাল ডোমেনটা হলো তোমার, সবাই বই বের করো, যে একক শূন্য বাচক ব্যতীত একটি বিনিময় রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হয়। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের কি থাকবে? একক উপাদান থাকবে, সেটা ওয়ান। ঠিক আছে, আর ওয়ান মানে তো আমরা জানি ই, ওয়ান মানে তো আমরা জানি ই, কারণ তোমার ওয়ান আর ইর মান তো একই। ঠিক আছে, ই মানে তো জানো অবেদকের মান কত? ওয়ান। আচ্ছা, তাহলে একক শূন্য বাচক ব্যতীত একটি বিনিময় রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হয়, যেখানে তোমার কী হবে? একক যে উপাদান ওয়ান, সেটাকে বলা তোমার এর সমান। আচ্ছা, এগুলো আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি আরও বিস্তারিত। যাই হোক, এটুকু আমাদের জানার প্রয়োজন। এর পরবর্তীতে আলোচনা করব তোমার ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক। আচ্ছা, মনে কর ডি একটি ইন্টিগ্রাল ডোমেন, একটা কি ইন্টিগ্রাল ডোমেন ডি। তাহলে যেহেতু যেহেতু ডি একটি ইন্টিগ্রাল ডোমেন, তাহলে অবশ্যই ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্য ডি এর মধ্যে আছে। যেমন ডি এর মধ্যে অবশ্যই কি একক উপাদান থাকবে, কারণ ডি একটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে একক উপাদান থাকবে অবশ্যই ডি এ, যেহেতু ডি ইন্টিগ্রাল ডোমেন ডি। তাহলে এই একক উপাদান তো আমরা জানি ওয়ান, তাই না? এই ওয়ানকে আমরা লিখতে পারি ই, একই তো। তাহলে ডি এর একক উপাদান কী হবে? কর্ম শূন্য বা এন। ঠিক আছে, তাহলে কোনো ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক কি তোমার? এর যে একক উপাদান ই হবে কি? ই এর কর্ম শূন্য হবে। তাহলে ই এর কর্ম, তাহলে তার মানে বোঝায় ই এর কর্ম মানে কি? আমরা এখানে বোঝাবে এটা জিরো। কর্ম মানে কি? অর্ডার, অর্ডার অফ ই। অর্ডার অফ ই কী হবে তোমার? জিরো হবে। এটা তোমাদের কাজে লাগবে কিন্তু, অথবা এন হবে। আচ্ছা, এটুক সবাই বুঝে রাখো। ঠিক আছে, এখন অঙ্ক করাবো, তখন বুঝতে পারবে। আরেকটা বিষয় এখানে, যে এন যদি কি হয়? ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা হয়। এন যদি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা অর্থাৎ ওয়ান টু ইত্যাদি হয়, তখন এন ইকালটি কী হবে? জিরো হবে। এন ইকালটি কী হবে? জিরো হবে। এটাও তোমরা জেনে রাখতে পারো। ঠিক আছে, এই দুইটা বিষয় মনে রাখতে পারো তোমরা। এখন আমি অঙ্ক চলে যাব। এখন তাহলে সলিউশন চলে যাই। যে মনে করি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ডি কি? একটা ইন্টিগ্রাল ডোমেন। তো আমাদের প্রমাণ করতে হবে যে তোমার ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক কি? শূন্য অথবা মৌলিক সংখ্যা, যে কোনো একটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। হয় শূন্য, না হয় মৌলিক সংখ্যা। যদি ডি এর বৈশিষ্ট্যাঙ্ক শূন্য হয়, তখন উপাত্তটি কী হবে? প্রমাণিত হবে। কারণ আমরা বৈশিষ্ট্যাঙ্ক কী জানি? তোমার যদি শূন্য হয়, তার শূন্য হলে কী হবে? তোমার শূন্য হলে কী হবে? তোমার ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন তো শেষ, মানে প্রমাণটা উপাত্ত হয়ে যাবে। আর যদি শূন্য না হয়, ঠিক আছে, যদি ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কী হয়? শূন্য না হয়, তখন বৈশিষ্ট্যাঙ্ক কী হবে? সসীম হবে। অর্থাৎ তোমার সসীম তো বুঝোই যে একটা নির্দিষ্ট মান থাকবে। এখন এক্ষেত্রে ধরি ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কি? আমরা পি ধরলাম। ঠিক আছে, অর্থাৎ ডি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা ধরলাম পি। আর সসীম আমরা জানি, আর সসীমটা তো আমরা জানি না কতটুক হবে, ওয়ান হবে না, থ্রি হবে না, এটা আমরা জানি না। আমি সেইটাকে আমরা ধরে নিলাম কি? পি ধরে নিলাম। এখন আমরা প্রমাণ করবো যে পি মৌলিক সংখ্যা। আমাদের দেখাতে হবে যে কি, যে পি কী হবে? মৌলিক সংখ্যা আমাদের দেখাতে হবে। তো ধরি আমরা যে পি মৌলিক সংখ্যা, এটা আমরা প্রমাণ করতে হবে। তা আমরা অপ্রত্যক্ষ মাধ্যমে প্রমাণ করব। অপ্রত্যক্ষ বলতে বোঝায় অপ্রত্যক্ষ প্রমাণ। এটা মানে বোঝায় যে তোমার এটার বিপরীতটা ধরে যদি সত্য হয়, মিথ্যা হয়, যেমন মৌলিক সংখ্যা প্রমাণ করতে হবে, তার বিপরীতটা কি ধরবো? আমরা যৌগিক সংখ্যা। সেটা ধরে যদি আমরা কি পাই?
তোমার অসঙ্গতি পাই, তাহলে অবশ্যই কী হবে, পি মৌলিক সংখ্যা হবে। আবার বলে দিই, পি এর বিপরীতটা ধরে আমরা যদি প্রমাণ করতে গিয়ে দেখি যে কী হবে, তোমার মনে কর পি যৌগিক সংখ্যা ধরে যদি কি হয়, অসঙ্গত হয়, মানে অ্যান্সার মানে সঠিকটা না পাই, তখন কী হবে, অবশ্যই পি মৌলিক সংখ্যা হবে। এটাকে বলে অপ্রত্যক্ষ প্রমাণ। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে পি মৌলিক সংখ্যা, তা আমরা ধরি পি যৌগিক সংখ্যা ধরে নিব কাজ। তাহলে আমরা জানি পি যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যাটা কি তোমার, তাহলে পি যৌগিক সংখ্যা তাহলে দুইটা মান থাকবে, ঠিক আছে। সে দুইটা মান আমরা এখানে ধরলাম 2 এবং 3 ধরলাম, ঠিক আছে, 2 3 মানে মৌলিক সংখ্যা ধরবো এখানে আমরা, ঠিক আছে। এখন দুইটা মৌলিক সংখ্যা গুণফল কি দেখবা, এখানে তোমার যৌগিক সংখ্যা চলে আসে। মৌলিক সংখ্যা তো সবাই জানো। সাপোজ এখানে, আচ্ছা এখানে বলছে পি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো। তাহলে আমি এখানে সাপোজ এটার মান 2, এটার মান আমরা 5 ধরলাম, ঠিক আছে। আমি একটু টেস্ট করি, তাহলে আমরা এখানে এই পি ওয়ানের মান আমরা ধরলাম 2, অর্থাৎ 2 একটু এটার মান ধরলাম 5, পি ওয়ানের মান, আর এখানে ধরলাম 5 ধরলাম। এখন গুণ করে কী পাবো, 10 পাবো। 10টা কি পি, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। যেখানে এই পি ওয়ানটা কি, এই যে পি ওয়ানের মানটা 1-এর থেকে বড় এবং পি থেকে ছোট, 10-এর থেকে ছোট, বুঝতে পারছো। আবার এই পি 2 এর মানটা 1-এর থেকে বড় এবং পি থেকে ছোট। দেখো পি মানে 10-এর থেকে কিন্তু এটা ছোট। এটা এখানে বলছে যে কোশ্চেনে, যে ধরি পি যৌগিক সংখ্যা এবং কত, এখানে মনে কর 2 আর 5 ধরলাম, এটা মান, দুটা গুণফল কী হবে, তোমার যৌগিক সংখ্যা হবে। পি যৌগিক সংখ্যা 10 তো জানো যৌগিক সংখ্যা, যেখানে পি 1-এর থেকে বড় এবং পি থেকে ছোট, যে আমি তোমার সংখ্যা দ্বারা বুঝালাম, এবং পি 2টা কী হবে, 1-এর থেকে বড় এবং পি থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কি, ডি এর বৈশিষ্ট্যাঙ্ক হলো ই এর ক্রম। এই যে আমি তোমাদের একটু আগে দেখালাম যে তোমার বৈশিষ্ট্যাঙ্ক কি, তোমার ডি মানে ইন্টিগ্রাল ডোমেন, এর বৈশিষ্ট্যাঙ্ক কি তোমার ই এর ক্রম, ঠিক আছে। আচ্ছা, ই এর ক্রম বা ক্রম যেটা মানে ক্রম। এখন যেখানে ই হলো তোমার একক উপাদান, অর্থাৎ যার মান 1। এখন ই এর ক্রমকে, এই ই এর ক্রমকে আমরা এইভাবে গাণিতিকভাবে লিখতে পারি, অর্ডার অফ ই। অর্ডার অফ ই দ্বারা আমরা প্রকাশ করতে পারি ই এর ক্রমকে, ঠিক আছে। তো ই এর ক্রম কি, অর্ডার অফ ই। আর পি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা কত ধরেছিলাম, পি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা ধরেছিলাম এই যে পি ধরেছিলাম, দেখো, ঠিক আছে, পি ধরেছিলাম। তো আমরা এখানে পি ধরেছিলাম। এখন যে কাজটা হলো সেটা হলো, তোমাদের আমি একটু আগে বুঝেছিলাম যে এখানে এন যদি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে কর 1, মনে করেন 1 কিন্তু একটা যৌগিক সংখ্যা, সবাই জানো 1 কি একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এন যদি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ মানে যৌগিক সংখ্যা হয়, তখন কি হবে, এন ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি একটু আগে প্রমাণ করছি পিটা কি, একটা এই যে একটু আগে ধরেছিলাম পি একটা যৌগিক সংখ্যা, পি যৌগিক সংখ্যা ধরেছিলাম। তাহলে আমরা এন আর পি দুইটাকে সমান মানে একই রকম ভাববো। তাহলে এই জিনিসটাকে এন মনে করলে আমরা এনই, অর্থাৎ এনের জায়গাতে পি, যেহেতু এনও কি যৌগিক সংখ্যা আর এখানে কি আছে তোমার পিও যৌগিক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এখানে পি ইকুয়াল টু 0 লিখতে পারি। আচ্ছা, এটার অন্যভাবে আমরা যদি বলি, মানে এই পদ্ধতির সারা অন্য একটা পদ্ধতি বলি, দেখো ই এর ক্রম কিন্তু 0, এটা বিকল্পটা, ই এর ক্রম কিন্তু 0, তাহলে আমরা 0 লিখতে পারি, আর এটার সাথে কি ই বসাতে পারি, কারণ ই এর মান 1, একই কথা। তুমি এভাবে যদি ভাবো এটাও হবে, ঠিক আছে। অর্থাৎ দুইভাবে আমরা যদি চিন্তা করি একই জিনিসই হবে, অর্থাৎ এটা মান, এটা ক্রম কত 0, আর এটার সাথে আমরা ই নিলাম, কারণ ই এর মান তো 1, নেওয়া আর না নেওয়া একই কথা, এর সাথে গুণ, এটা হচ্ছে 1 গুণ আছে, 1 মান এখানে আমরা ই বসালাম। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি পি এর মানটা বসাবো। পি এর মান কি, P1
P2 E। এখন আমরা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ এর মান তো 1, তাহলে 1 P1 এর সাথে আছে, গুণ আকার আছে, এই 1টা কি আছে P2 এর সাথেও আছে, অর্থাৎ আমরা এই জিনিসটা একই বিষয় বলতে পারি P1 P2 লিখলাম, আর এর মান 1 এর মান 1, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ 1, সেই 1টা এখানে বসাতে পারি, অর্থাৎ আমরা এই 1 গুণ করলে 1 হবে, সেই 1 এর মান কত ইটা এখানে বসতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা একই কথা। তো এটা থেকে কি লিখতে পারি যে P1 ইকুয়াল টু কত 0, অথবা P2 ইকুয়াল টু 0। এখন যেহেতু ডি এর কোনো শূন্যবাচক নেই, বলছে এখানে, এই দেখো আমাদের কোশ্চেনে বলছে এগুলো কি শূন্যবাচক ব্যতীত, অর্থাৎ এখানে কিন্তু তোমার শূন্যবাচক কিন্তু নাই, এখানে যে ডি আছে কিন্তু আমরা জানি ডি এর কোনো কি শূন্যবাচক নাই, তাহলে ডি এর বৈশিষ্ট্যাঙ্ক হয় P1 অথবা P2। ঠিক আছে, তা ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কি হয় P1 অথবা P2। কিভাবে হয় আমি দেখাই। যখন ডি এর কি আছে বৈশিষ্ট্যাঙ্ক পি হয়েছিল তখন আমরা এটুক পেয়েছিলাম, দেখো যখন ডি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা পি হয়েছিল তখন আমরা এটুক পেয়েছিলাম। ঠিক একইভাবে এখানে P1 আছে, আবার এখানে আছে কি তোমার P2 আছে, তাহলে কি হবে, যখন পি ছিল তখন ডি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা পি পেয়েছিলাম, ঠিক একইভাবে যখন P1 তখন ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কি হবে P1 হবে, অথবা P2 হবে, যা কি হবে তোমার পি এর থেকে ছোট, ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কি হবে, হয় P1 অথবা P2, যা কি হবে পি এর থেকে ছোট। আর ইয়া একটা অসঙ্গতি, কারণ কি আমরা ধরেছিলাম কি ডি এর বৈশিষ্ট্যাঙ্ক আমরা ধরেছিলাম পি, কিন্তু আমরা পেয়েছি কি তোমার P1 আর P2 পেয়েছি। ঠিক আছে, দেখো কারণ আমরা ডি এর বৈশিষ্ট্যাঙ্ক কত ধরেছিলাম পি ধরেছিলাম, অর্থাৎ পি যৌগিক না, কারণ পি যৌগিক ধরে কিন্তু আমরা এই যে পি যৌগিক ধরে আমরা কিন্তু ডি এর বৈশিষ্ট্যাঙ্ক পি পাই নাই, অর্থাৎ কি হবে পি অবশ্যই মৌলিক সংখ্যা হবে, যেহেতু পি যৌগিক না, তা পি যৌগিক না হলে কি হবে অবশ্যই মৌলিক হবে, তাহলে পি মৌলিক। আর আরেকটা বিষয় তোমরা যদি এটা একটা আলোচনা করি, আবার যদি অনেকে না বুঝে থাকো, যে এখানে বলছে সেটা দেখো ডি এর কোনো শূন্যবাচক নেই, অর্থাৎ শূন্যবাচকবিহীন। এখন শূন্যবাচকবিহীনে দেখো কি হয়েছিল, এখানে AB = 0 হয়েছিল, তাই না, AB = 0 হয়েছিল। দেখো তাহলে এখানে যেহেতু ডি এর কোনো শূন্যবাচক নেই, দেখো ডি অর্থাৎ এখানে বলছে ইন্টিগ্রাল ডোমেনে কোনো কি শূন্যবাচক ব্যতীত, তাহলে এখানে দেখো এখানে AB = 0 অথবা AB = 0 আমরা বিবেচনা করি, এটাকে এ মনে করি, এটা বি মনে করবো, তাহলে এটা কার শর্ত চলে আসলো, তোমার ডি এর কোনো শূন্যবাচক নেই, এই শর্ত চলে আসছে, এটা মিল আছে। আচ্ছা সবাই বুঝতে পারছো এটা, তাহলে এই যে এখানে যে ডি এর কোনো শূন্যবাচক নেই, তাহলে এটা কার শর্ত তোমার AB = 0। ঠিক আছে, তাহলে এই শর্ত কিন্তু মিলে গেছে, তাই আমরা পরবর্তী লাইনে গেলাম যে ডি এর বৈশিষ্ট্যাঙ্ক হয় P1 অথবা P2, তারপর তো আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা কোর্স করতে চাও তারা 01406486940 হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবে। ঠিক আছে, মেসেজ বা কল দিবে, এটা তোমার হলো কল দিলে ভালো হয়। আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দিও।